সালামু আলাইকুম। উমর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তবে সেক্ষেত্রে প্রথমেই যে কথাটা দিয়ে বলতে চাই যে বাংলাদেশ আসলে কতখানি ভালো আছে এই মুহূর্তে। যদি এই কোশ্চেনটা করি তাহলে বলতে হবে বাংলাদেশ খুব একটা ভালো নেই এবং সেটার একমাত্র কারণ অভ্যন্তরীণ নানা ছোট, ছোট সমস্যা এবং অনেক বড়, বড় সমস্যা তাও কিন্তু না। ছোট সমস্যা কন্টিনিউ হচ্ছে, প্রতিদিনই হচ্ছে এবং সেগুলো আসলে একদিনে যখন অনেকগুলো সমস্যা হয়, তখন আসলে অনেক বড় আকারে দেখা দেয় এবং এই ছোট সমস্যাগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, না করা যায় এবং এগুলো যদি সমস্যার সমাধান না করা যায়, তাহলে একসময় আসলে বড় ধরনের সমস্যায় পরিণত হয়। আমরা গত কয়েকদিন অর্থাৎ ৫ আগস্টের পরে দেখলাম যে অনেক, অনেক সমস্যা এবং এটা স্বাভাবিক সমস্যাগুলো হবে। কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারা বা সেটার সমাধান করতে না পারা এবং আস্তে সমস্যাগুলো বাড়তে থাকা এটা বর্তমান সরকারের ব্যর্থতার পরিচয় বহন করে। অর্থাৎ আ রাজনৈতিক যে পট পরিবর্তনের পরে একটা সরকার গঠন হলো, এটা নিয়ে আসলে আলাদা আলোচনা হতে পারে বা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা করব আলাদা করে। কিন্তু আমার কথা হচ্ছে একটা গভর্নমেন্ট তো আছে। তারা নিয়ন্ত্রণ করতে এতদিন ধরেও কেন ব্যর্থ হবে? এটা একটা ব্যাপার। এখন তাদের ব্যর্থতার পেছনে কারণ কি? কি করা উচিত? সেগুলোর জন্য আসলে আমাদের যে নীতি নির্ধারণী মহলের লোকজন আছে তারা আসলে আ বুঝে জানে কি করতে হবে। আমার যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনার কথা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা, আমাদের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর যে উচ্চতর শিক্ষায় যারা গ্রহণ করছে উচ্চতর শিক্ষা, তারা আসলে এখনো কি শ্রেণীকক্ষে ফিরে যেতে পেরেছে? যদি না পারে তাহলে কেন পারেনি? তাদের আসলে শ্রেণীকক্ষে ফিরে যেতে বাধাটা কোথায়? আর যদি নাই যায়, তাহলে তাদের পরিকল্পনা কী? তারা আগামীতেই বা কী করতে চায়? কতদিনই বা তারা এভাবে শ্রেণীকক্ষ বিমুখ থাকবে? বা তারা আসলে কিভাবে আগামীর বাংলাদেশ গড়বে? যদি না তারা শ্রেণীকক্ষে ফিরে না যায়, যদি না তারা তাদের নিজেদেরকে তৈরি না করে, যদি না তারা আসলে তাদের পড়াশোনাটা কমপ্লিট না করে। আমরা দেখি যে এই যে ছাত্র সমন্বয়করা আছে তারা প্রতিদিন আসলে ব্রিফিং। আরে ভাই আপনি তো ছাত্র, আপনি তো ছাত্রদের একজন সমন্বয়ক। আপনি যদি রাষ্ট্র নিয়ে সব বিষয়ে চিন্তা করেন, সব বিষয়ের সিদ্ধান্ত যদি আপনার কাছ থেকেই আসে, তাহলে সব ধরনের জায়গায় নীতি নির্ধারণী মহলে এত লোক থাকার দরকারটা কি? আপনি তো ছাত্র। আপনি আন্দোলন করেছেন, একটা পট পরিবর্তন হয়েছে, একটা নতুন গভর্নমেন্ট আসছে, তাদেরকে তাদের কাজ করতে দিবেন। যাই হোক এবার আসি আমার মূল কথায়। যে মূল কথা সেটা হলো আমরা দেখেছি যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে, প্রথমে দেখলাম ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, তারপরে দেখলাম হলো যে বাংলাদেশের অন্যতম দুটি প্রখ্যাত প্রতিষ্ঠান কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজকে সম্মিলিতভাবে হামলা করলো মোল্লা কলেজ সহ আরও অনেকগুলো কলেজ। আমি তো এটা দেখে মানে আশ্চর্য আশ্চর্যান্বিত হয়েছি যে কিভাবে সম্ভব? আমি তো অবাক হয়েছি। এটা কিভাবে সম্ভব? এই দুটো কলেজের মতো ক্যাম্পাসে দিনের বেলা এইভাবে হাজার ছাত্র মিলে হামলা করলো? সেখানে আমাদের প্রশাসন কী করলো? এবং তার পরের দিন যেটা হলো সেটা তো আসলে অনুমেয়ই ছিল। কারণ আগের দিনের হামলা যেহেতু প্রশাসন বন্ধ করতে পারেনি, পরের দিনটা পারবে না এবং ২ বৃহৎ কলেজের শিক্ষার্থীরা আসলে এটাকে বদলা হিসাবেই নিয়েছে। যদিও আ কোনোটাই আসলে কাম্য না। তাহলে এই যে শিক্ষার্থীদের তাদের কে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া, তাদের পাল্টা হামলার মাঝখানে কোনো সমাধান করতে না পারা, এগুলো কি প্রশাসনের বা যারা রাষ্ট্রের কর্তাব্যক্তি আছেন, তাদের কি ব্যর্থতা নয়? এড়ানোর কোনো সুযোগ কি আছে? তারপরে আজকে যেটা হচ্ছে যে সনাতন ধর্ম যারা রয়েছে, তাদের একজন ধর্মগুরুকে কেন্দ্র করে এটা তো তাদেরকে আটক করা একটা বিচারিক প্রক্রিয়া। তাকে বিচারের মুখোমুখি করা। গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী সে দোষী, নির্দোষ এ ব্যাপারে একটা বিচারিক প্রক্রিয়া। তাকে আদালত থেকে ছিনিয়ে আনার যে প্রবণতা, এটা কত বাড়াবাড়ি এবং তাদের হামলায় একজন আইনজীবী নিহত হওয়া, এই জিনিসগুলো আসলে এক্সট্রিম লেভেলে কি চলে যাচ্ছে না? এগুলো কি ইঙ্গিত করে? বাংলাদেশ কি তবে ধীরে ধীরে ধর্মের ভিতরে ক্লাশের দিকে যাচ্ছে?
এই যে শত শত বছর ধরে বাংলাদেশের এই ভূমিতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যে একত্রিত থাকার যে একটা নিবিড় বন্ধন, সেই বন্ধনটাতে কি ফাটল ধরাতে চাচ্ছে কেউ? বা এখানে কি ধর্মের যুদ্ধ হতে চাচ্ছে? বা এখানে কি ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? খুব দ্রুত যদি এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা না যায়, যদি এগুলো সুষ্ঠু সমাধান না হয়, উভয় ধর্মের লোকজন যদি এই জিনিসগুলোকে না বুঝে আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়, অর্থাৎ সমস্যাগুলো কোথায় সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎটা আসলে আমার মনে হচ্ছে খুব আতঙ্কজনক। এবং এক্ষেত্রে সরকারের যারা রয়েছেন, ভাই আপনি সরকারের চেয়ারে বসছেন, আপনাকে কেউ ডেকে এনে বসাক, আপনাকে কেউ জোর করে বসাক, যেভাবেই বসাক, আপনি গভর্নমেন্টের চেয়ারে বসে আছেন, আপনি দায়িত্বে নিয়োজিত মানুষ, সমাধান আপনাকেই করতে হবে। আপনার জনবল লাগলে বাড়াতে হবে, আইন প্রয়োগ করতে হবে, ব্যবস্থা করতে হবে, দিন শেষে এই দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এক্ষেত্রে আসলে কোনো ধরনের মানে অজুহাত বা কোনো ধরনের কারণ দেখানোর সুযোগ আসলে নেই। আমি শেষ করব, তবে কিছু কথা আমার মনে হয় খুব ভালোভাবে আমাদের বোঝা উচিত। প্রথমত বোঝা উচিত ছাত্রদের, যারা সমন্বয়ক পরিচয়ে আছেন বা যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন, আপনি রাষ্ট্রের জন্য আসলে কি করতে চান? আপনার করণীয় কি? যদি পড়াশোনা শেষ না হয় তাহলে পড়াশোনাটা শেষ করা। যদি পড়াশোনা শেষ হয় তাহলে রাজনীতিতে নামার ইচ্ছা থাকলে রাজনীতিতে নেমে যাওয়া, একদম ঘোষণা দিয়ে। যদি সেটা না চান, অন্য কোনো পেশায় নিয়োজিত হতে চান, তাহলে সেই অর্থাৎ নিজেকে নিজের আইডেন্টিটিটা ক্লিয়ার করা। প্রশাসনের কি করা উচিত? প্রশাসনে যারা আছেন আপনাদেরকে আসলে কঠোর হতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যেই দিন পর্যন্ত থাকবেন সেই দিন পর্যন্ত আসলে দায়ভার আপনার। আপনি যেই দিন পর্যন্ত চেয়ারে বহাল থাকবেন সেই দিন পর্যন্ত যে কোনো ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা, ব্যবস্থা নেওয়া, এগুলো সব আপনার দায়িত্ব। সুতরাং আপনি কীভাবে করবেন সেই ব্যবস্থা আপনাকেই গ্রহণ করতে হবে। একই সাথে পুলিশ প্রশাসন এবং মাঠ প্রশাসনকে বলবো, আপনাদের আসলে গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যেখানে সক্রিয় হওয়ার কথা সেখানে আসলে আপনাদেরকে ঠিক সেভাবে দেখা যাচ্ছে না। এইটা আমাদেরকে, সাধারণ জনগণদেরকে আসলে খুব বেশি স্যাটিসফাইড করতে পারছে না। খুব বেশি স্যাটিসফাইড কি? আমরা আসলে স্যাটিসফাইডই না। তো এখানে মাঠ প্রশাসন, পুলিশের আমার মনে হয় খুব আগে যেভাবে আপনারা খুব স্ট্রংলি কাজ করেছেন সেভাবেই করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আমার আহ্বান থাকবে, শিক্ষকদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা এই যে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রমগুলো খুব খুব স্ট্রিক্টলি করেন। ছাত্রদেরকে এই কাজে কিভাবে নিয়োজিত রাখা যায় সেই কাজের দিকে সেই চিন্তাভাবনা আপনারা করেন। আপনারা জানেন, আপনারা দীর্ঘদিন ধরে আসলে আমাদের শিক্ষক হিসাবে আছেন। আপনারা ভালো করেই জানেন আপনাদের সন্তানদের, আপনাদের ছাত্রছাত্রীদের কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং বেসরকারি কলেজগুলোর যারা নিয়ন্ত্রণকারী আছেন, প্রিন্সিপাল, গভর্নিং বডি বা যারা মালিক, যে বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান যেগুলো আছে, আপনাদের উচিত আপনাদের সন্তানদের, আপনাদের ছাত্রদের সুরক্ষা দেওয়া এবং তাদেরকে কোনো গ্যাঞ্জামের দিকে, ঝামেলার দিকে কোনোভাবেই ধাবিত না করা। 2 কলেজের কালকে যে ঝামেলা হলো সেখানে অনেক ছাত্র আহত হয়েছে। আমি জানি না ডিপলি, যতটুকু মিডিয়ার মাধ্যমে দেখলাম, কিছু ভিডিও ক্লিপস দেখলাম, হয়তোবা অনেকে হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথায় আঘাত লেগেছে। আচ্ছা, যেই পরিবারগুলোর সন্তানদের এই অবস্থা হলো, তারা কেন এই ক্ষতির সম্মুখীন হলো? এখানে শতাধিক ছাত্ররা আসলে আহত হয়েছে, সুনাম ক্ষুণ্ণ হয়েছে, কোটি কোটি টাকা লস হয়েছে। টাকা না হয় আপনি পুষিয়ে নিলেন, কিন্তু যে ছাত্রগুলো অসুস্থ হলো তাদের এই ক্ষতি কিভাবে? আমি জানি না কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, অর্থাৎ কেউ নিহত হয়েছে কিনা। আল্লাহ সবাইকে রক্ষা করুক। বর্তমান প্রশাসনিক কার্যক্রম ঠিকঠাকভাবে করার জন্য তাদেরকে উদ্যোগ নিতে হবে। প্রশাসন টোটালি ব্যর্থ, এ ব্যাপারে আসলে নতুন করে কিছু বলার নেই। আর সনাতনী ধর্মাবলম্বী যেসব ভাই বোনেরা আছে তাদেরকে বলবো, আসলে যদি আপনারা বাহিরের কারো কথায় প্রলুব্ধ হন, তাদের উস্কানিতে পা দেন, এটা বোধহয় ঠিক হবে না। দিন শেষে এই দেশটা তো আপনারও, আপনার বাবা মা ভাই বোন সব নিয়ে তো আপনি এখানেই থাকবেন, আমিও এখানেই থাকবো, আমরা সবাই এখানেই থাকবো। এ দেশটা আমাদের। সাময়িক একটা গ্যাঞ্জাম করে
একটা অস্থিতিশীল পরিবেশ বানিয়ে আপনি কিন্তু এই দেশটা আপনার দেশ, আপনিও চলে যাবেন না, আমিও চলে যাব না, যেতে পারবো না, এটা সম্ভব না। দিন শেষে এই দেশটা আপনার আমার আমাদের সবার। শুধু শুধু মারামারি হই হুল্লোড় করে একটা ঝামেলা করে আমাদের অনেক আলেম ওলামাদের আটক করা হয়েছিল, তারা আবার ছেড়েও আসছে। কেউ দোষী হলে সে শাস্তি পেয়েছে, নির্দোষ হলে তাকে একটা সময় পরে ছেড়ে দেওয়া হয়েছে। আপনাদের ধর্মগুরু যারা আছে তাদেরকে যদি দোষ প্রমাণিত হয় তাহলে তো এটা ওপেন সিক্রেট, আপনারা তো জানবেন। আর না প্রমাণ হলে তো সে ছেড়ে যাবে। কিন্তু এই ঝামেলাগুলো করে আপনারা যেটা করতে চাচ্ছে তাতে আসলে উভয় পক্ষের অর্থাৎ উভয় ধর্মের মানুষের ক্ষতিটা অনেক বেশি হবে। আহ্বান থাকবে আপনারা সবাই বুঝে আইনের প্রতি আস্থা রেখে কিছুটা অপেক্ষা করে তারপরে কার উস্কানিতে কান না দিয়ে দেশের স্বার্থে শান্ত থেকে অপেক্ষা করে বিচারিক প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য অপেক্ষা করা। আর যদি মনে হয় যে না, এই দেশে আসলে আপনি থাকবেন না, এটা আপনার দেশ না, এটা আপনার মাটি না, আপনার দেশের প্রতি আপনার মায়া নেই, আপনার পরিবার পরিজনের প্রতি মায়া নেই, আমার পরিবারের পরিজনের প্রতি আমার মায়া নেই, আমিও এই দেশে থাকবো না, তাহলে আমরা আসলে যে যা ইচ্ছা তাই করতে পারি। তাতে আসলে দেশটা ধ্বংস তো হচ্ছে, একদম শেষ পর্যায়ে চলে যাবে। আর গভর্নমেন্টের প্রতি আহ্বান থাকবে, আপনারা যেইভাবে হোক আইন সংস্কার করেন, আইন প্রয়োগ করেন, কঠোর হন, বিদেশি হস্তক্ষেপ স্টপ করে দিয়ে নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে দেশটাকে পুরোপুরি মানে ঠিক করতে পারলে করেন, না করতে পারলে সংবিধান অনুযায়ী নির্বাচন দিয়ে জনগণের রায়ের যে সরকার থাকবে অর্থাৎ সেই সরকার হাতে তুলে দিয়ে আপনারা আপনাদের পথে চলে যান। তারা এসে এটা মানে যে সিস্টেম অনুযায়ী তারা গোছাবে, কিন্তু নিজেরা চেয়ারে বসে থেকে দেশটাকে অস্থিতিশীল করবেন না, রাষ্ট্রকে বিপদের মুখোমুখি করবেন না। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। অবশ্যই নিজের পরিবারের আপনজনের প্রতি মায়া দেখিয়ে হলেও স্ব জায়গায় শান্ত থাকবেন। সবার প্রতি শুভকামনা থাকলো। ইচ্ছে হলে আপনাদের মতামত জানাতে পারেন, ভুল হলে সেই কথাগুলো আপনারা ধরিয়ে দিতে পারেন। আর সাবস্ক্রাইব যদি করতে ইচ্ছে হয় করতে পারেন ভবিষ্যৎ আলোচনা শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।